আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আজকে আমি আপনাদের কাছে আসলাম। এই গল্পটা আসলে আমি কিছুটা শুনেছি, পুরাটা এখনো শুনি নাই, কিন্তু আজ করতে পেরেছি যে এই গল্পটা দুর্দান্ত, খুবই দুর্দান্ত। আমি সবসময়, আপনারা জানেন যে আমাদের প্রবাসে যারা থাকে তাদের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। আজকে আমেরিকাতে আসলাম আমরা, আজকে 2-3 দিন হয়ে গেল এবং এখানে ভার্জিনিয়াতে আছি, আমাদের বন্ধুদের সঙ্গে সারাদিন কাটাচ্ছি। এই মুহূর্তে আছি আমরা দ্য গ্রেট ফলসে, যেটা ম্যাকলিন্সে, ভার্জিনিয়া থেকে একটু দূরে, মাত্র 30 মিনিটের ড্রাইভ। এবং এই পরিবেশটা একটু দেখেন, কি দুর্দান্ত, চারিদিকে সবুজ এবং সামনেই ফলসটা, এবং এরকম একটা জায়গায় বেঞ্চে বসে আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা বলার জন্য এর থেকে সুন্দর পরিবেশ আর কিছু হতে পারে না। আমি আজকে যার গল্প তাকে শোনাবো, তার নাম হচ্ছে রেজা ভাই। এই রেজা ভাইয়ের বাড়ি সাতক্ষীরায়। এই মানুষটা ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢাকা দেখে নাই। আমি গল্পের ইন্ট্রোটা এরকমভাবে দিচ্ছি, এই মানুষটা ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত ঢাকা দেখে নাই। এক রাতে উনি সিদ্ধান্ত নিলেন উনি ঢাকায় আসবেন, কিন্তু ওনার বাবা এবং ভাই রাজি না। ভাই সাংবাদিক, বাবাও রাজি না, কিন্তু ফাইনালি উনি জিদ করে যে আজকে রাত্রেই ঢাকায় যাব এবং আমাকে তোমাদের কোনো টাকা দিতে হবে না, এরকম একটা দৃঢ়তা নিয়ে, এরকম একটা প্রত্যয় নিয়ে তিনি ঢাকায় চলে আসলেন। এবং ঢাকায় এসে দেখেন, ঢাকায় সেদিন হরতাল। উনি জানতেন না, তখন মোবাইল ফোনের এত ব্যবহার ছিল না। এবং তারপরের ঘটনাগুলো কি হলো সেটা আমরা ওনার মুখ থেকে শুনবো। কিন্তু টুইস্ট যেটা দিতে চাচ্ছি আপনাদেরকে, যে মানুষটা ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনোদিন ঢাকায় আসেন নাই, সেই মানুষটার স্ট্রাগল কোন পর্যায়ে যাওয়ার পরে আজকে উনি আমেরিকার এরকম গ্রিন হাউসে বসে আছেন, নিজের বাড়িতে, নিজের গাড়িতে। মাঝখানের গল্পটা, আমরা তো সবসময় সফলতাটা শুধু দেখি, কিন্তু তার পিছনে স্ট্রাগল, কতদিন শুধু আলু ভর্তা দিয়ে উনি ভাত খেয়েছেন, সেই গল্প আমরা রেজা ভাইয়ের কাছ থেকেই শুনবো। চলুন রেজা ভাই, আপনাকে স্বাগত আমার শোতে। এবং আমি খুবই এক্সাইটেড, আপনি আমাকে এই যে ফলস দেখতে দেখতেই আপনার গল্পটা ছোট করে বলতেছেন। আমি গল্পের কিছু অংশ অলরেডি বলে ফেলেছি। সো আপনি বাবা এবং ভাইয়ের অমতে সিদ্ধান্ত নিলেন যে আজকে রাত্রেই আপনি ঢাকায় যাবেন, কারণ আপনি স্বপ্ন দেখেছেন। আমি এখানে যে মেসেজগুলো দিতে চাই সেটা হচ্ছে যে এই স্বপ্ন দেখাটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি ঢাকাতেই যাব, আমি আর মফস্বলে থাকবো না, সাতক্ষীরায় থাকবো না, ঢাকায় যাব। ঢাকায় এসে আপনি 5,000 টাকা আপনাকে আপনার এক বোন দিয়েছে, সেইটা নিয়ে আপনি ঢাকায় আসেন। এবং আপনি ঢাকায় আসার পরে আপনার এক বন্ধুর বাসায় আপনি উঠলেন এক সপ্তাহের জন্য, বন্ধুর হোস্টেলে 1 সপ্তাহের জন্য উঠলেন। এবং তারপরে আপনি আপনার ভাই, তিনি তার টাকার দরকার, কোথায় যেন ভর্তি হবে, আপনি পুরো 5,000 টাকাই তার হাতে তুলে দিলেন। মানে আপনি কিভাবে চলবেন এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, তার দরকার সেই টাকাটা দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার পরের বেলায় খাবারের টাকা হাতে নাই। এরকম একটা অবস্থায় আপনি আপনার জীবন শুরু করেছেন। তারপরের দিনগুলোর গল্প যদি একটু ছোট ছোট করে বাকগুলো একটু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ ইব্রাহিম ভাই। ফার্স্ট অফ অল বলি, আপনার খুব ভালো লাগে। হ্যাঁ, আপনার ভিডিওগুলো আমি দেখি, যতবার আপনার ভিডিও দেখি আমি ততবার আমি থিঙ্ক করি যে আমি আরও কী করতে পারি, কী করা উচিত, আমি কোথায় আছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার অনেক ভালো রাখছে। আপনি যেটা বললেন যে সত্য, আমি ঢাকায় যখন আসছি, ইন্টারমিডিয়েট পরে আসছি, এবং তার আগে আমি ঢাকা শহর দেখি না। ঢাকা কেমন আমি জানি না, কখনো পরিবহনে উঠি নাই যে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। রাইট। তো আমার বাবাকে বললাম যে আজকেই আমি যাব ঢাকায়। আসলাম, এসে আমি গাবতলীতে নামলাম। গাবতলীতে নামার পরে দেখি সব বাস স্ট্যান্ডেই বাসগুলো দাঁড়ায় আছে, চলে না। তা আমি কীভাবে যাব? আমি একটা রিক্সা নিলাম। তা আমি সত্য কথা বলতে আমি জানি না যে গাবতলী থেকে টিচার্স ট্রেনিং কলেজ বা ঢাকা কলেজ কত দূর। আমি যাব, আমার গন্তব্য টিচার্স ট্রেনিং কলেজ, তো কত দূর এটা আমি জানি না। তো আমি একটা রিক্সা নিলাম। তো রিক্সা চলতেই আছে, পথ শেষ হয় না। একটু কাছে আসুন। হ্যাঁ, তো আমি রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমি টিচার্স ট্রেনিং কলেজে পৌঁছালাম। পৌঁছায় আমার বন্ধুর ওই রুম নাম্বারটা আমার মনে ছিল। তখন তো আমার কাছে ফোন নাই, তখন ফোন এত অ্যাভেলেবল নাই। তা আমি আসলাম টিচার্স ট্রেনিং কলেজে, এসে দরজা নক করলাম। করার পরে আমি ওনাকে পেয়ে গেলাম সকালবেলা। তো আমাকে পেয়ে খুব খুশি যে আমার দোস্ত আসছে, আমিও খুব খুশি হতে পাইছি। কারণ আমি আসলে তো জানি না আমি কোথায় উঠবো। আমার সাথে একটা বালিশ ছিল আর একটা কাঁথা ছিল, যে অ্যাটলিস্ট আমি এই চিন্তা করে বাইরে ছিলাম, আমি ঢাকায় তো কিছু চিনি না,
আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, এই একটাই ফ্রেন্ড, যদি ওকে না পাই তাহলে আমি কোথায় থাকবো। সেই আমার এই দুইটা জিনিস আমার কাছে ছিল। তো ওনাকে পাওয়ার পরে আমি 1 সপ্তাহ ওখানে থাকলাম। 1 সপ্তাহ ওর কাছে থাকার পরে আমার ভাই আসলো, আপনি যেটা বললেন যে তার কিছু টাকা লাগবে, তো আমি পুরো টাকাটাই ওকে দিয়ে দিলাম। তো আমার বললো যে তুই টাকা নিয়ে আসছিস, তুই রাখ এটা। আমি বললাম না, তুই তোর কাজ মেটা, আমারটা পরে দেখা যাবে, আল্লাহ ভরসা। আমি ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে টিএসসি নাম শুনছি, ঢাকা ইউনিভার্সিটির নাম শুনছি, একটু ঘুরতে যাবো। তো আমি গেলাম। সেটাও প্রথম যাওয়া? সেটাও প্রথম যাওয়া, সেটাও টিএসসিতে প্রথম যাওয়া। টিএসসিতে গেলাম যে সন্ধ্যাবেলা। তো যে আমার এলাকার এক ভাই আছে, সে পলিটিক্স করতো ওই সময়, তো তার সাথে আমার দেখা হয়ে যায়। হওয়ার পরে যেহেতু আমার এলাকার ভাই, আমাকে ছোটো ভাই হিসেবে চেনে, তো ওনার সাথে কথা হলো যে তুই আমাকে তুই করে বলে খুবই, আমি অনেক ছোটো তার, তুই কখন আসছিস, কোথায় আসছিস, কী খবর। আমি তাকে বললাম যে এই অবস্থা। তো বললো তুই হলে থাক। কিন্তু আপনি হলে এন্টারটেল না? না, কারণ তো আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন না। না, আমি তখন অ্যাডমিশন টেস্টই দেবো। হ্যাঁ, মানে আপনি ইন্টারমিডিয়েট পাস? ইন্টারমিডিয়েট পাস। তো তখন আমি ওনাকে বললাম ভাই আমি হলে থাকবো, কোথায় থাকবো, কার কাছে থাকবো। বললো না, তুই আমার পাশের হলে থাক। তো পাশের হলের প্রেসিডেন্টকে উনি বলে দিল যে আমার একটা ছোট ভাই একটু কিছুদিন তোমার ওখানে থাকবে। মানে এই জিনিসটা অবৈধ হলেও মানে এটা একটা মানবিক ব্যাপারও, মানে এই মানুষটা, এই বাচ্চা ছেলেটা কোথায় থাকবে? আমি যখন ওনাকে বলছি যে আসলে আমার মানে এগুলাকে আমরা হয়তো বলতে পারি অবৈধ ব্যাপারগুলা, কিন্তু আবার মানবিকও ব্যাপারটা। হ্যাঁ, তো আমি ওখানে থাকলাম, থেকে ওখানে কিছুদিন থাকলাম। ওখানে যে রুমটায় আমাকে রাখছিল, আমি চিন্তা করলাম যে এই রুমে যে 3-4 জন আছে, এদেরকে যদি আমি আপন করে নিতে পারি, এদের সাথে যদি একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় আমার, তাহলে আমি এখানে আরও কিছুদিন থাকতে পারবো, কারণ আমার দরকার। তার মানে আপনি সম্পর্ক তৈরি, কমিউনিকেশন এবং নেটওয়ার্ক, যেগুলোকে আমরা এখনকার সমাজে বলি চলার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি তখনই মাথার মধ্যে এসছে? তখনই মাথার মধ্যে যে আমি যদি সম্পর্কটা করতে পারি তাদের সাথে, ভালো একটা সম্পর্ক থাকে, আলটিমেটলি তারা কিন্তু আমাকে বলবে না যে তুমি কালকে থেকে চলে যাও। বা ইভেন ওরা যদি কমপ্লেন করে যে একটা বাইরের একটা বহিরাগত ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না, সে আমাদের সাথে এখানে আসে, আমি কিন্তু থাকতে পারবো না। অ্যাবসলিউটলি। এবং এখানে আরো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা শেখাই, অ্যাডাপ্টিবিলিটি, মানে মানিয়ে চলা। রাইট। মানে আপনি এক জায়গায় থাকবেন, যদি আপনি মানিয়ে চলতে না পারেন তাহলে তো আপনি টিমের মধ্যে থাকতে পারবেন না। রাইট, গুড। তো ওখানে থাকলাম, কিছুদিন থাকার পরে আমি দেখলাম আস্তে আস্তে আমি পলিটিক্যালি ইনভলভ হয়ে যাচ্ছি। আমাকে মিছিলে রাখছে, আমাকে বিভিন্নভাবে পলিটিক্যাল পার্সন আসতেছে আমার কাছে, এসে আমাকে বলতেছে এইটা করো, ওইটা করো। তো আমি বললাম নো, আমি তো এটা পলিটিক্যালি ইনভলভ হয়ে গেলে তো আমি শেষ। তো আমি দেখলাম এই রিয়েলাইজেশন কিভাবে আসলো আপনার? সবাই তো পলিটিক্যালি ইনভলভ হইতে চায় না, এইটা আপনার কেন মনে হলো যে আমি ব্যবহৃত হচ্ছি? আমি অনেক কাছের থেকে মিশছি তো, এবং যারা পলিটিক্যাল তাদের সাথেই আমি প্রথম শুরুটা তাদের সাথে। তো তাদের সাথেই যেহেতু আমার শুরুটা, আমার তাদের সাথেই উঠা বসা বেশি। তারা সকালে ঘুম থেকে ওঠার পরে যখন ক্যাম্পাসে যায়, তখন মিছিল নিয়ে যায়, আলটিমেটলি আমাকে ডাকে আগে। আর আমিও চিন্তা করি যদি আমি না যাই, তাদের কথা না শুনি, তাহলে তো থাকতে পারবো না। তো আমাকে তো আলটিমেটলি তাদের কথা শুনতে হবে। তো আমি আস্তে আস্তে দেখলাম যে আমি পলিটিক্যালি অনেক ইনভলভ হয়ে যাচ্ছি, এবং আমি ইউজড হচ্ছি বিভিন্নভাবে, এটা করো ওইটা করো। ইভেন যদি ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত বলেন যে, মানে আপনার এই কথাটা আমার বুকে লেগেছে যে আমি ইউজড হচ্ছি, এইটা বোঝার ক্ষমতা অনেকের নাই। যারা বোঝে না, কেন বোঝে না? আসলে যদি আপনার দুটো জিনিস, এক, যদি আপনি আবেগ কাজ করে যে না আমি অনেক বড় নেতা, অনেক কিছু হয়ে গেছি, আসলে তো তখন আপনি বিপদে চলে যান। কিন্তু ক্যারিয়ারটা আগে। প্লাস আমার মাথায় ওইটা আছে, আমি বাসার থেকে বলে আসছি যে আমি 1 টাকা নিব না। ইয়েস। আমি যদি ঢাকায় এসে এখানে পলিটিক্যালি ইনভলভ হয়ে যায় এবং 24/7 আমি পলিটিক্সই করি, আমি তো আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কিন্তু পলিটিক্স করলে তো টাকা পাওয়া যায়, আমি শুনি। ওই টাকা আমি চাই না। ও গ্রেট, আসলে সত্য কথা। ওকে। তো ওই টাকা আমি চাই না। তারপরে কি হলো? হলে উঠে গেলাম। তো হলে উঠে গেলাম। ওর যখন আমি ওদের সাথে সম্পর্ক বিল্ড আপ করলাম, অনেক সম্পর্ক বিল্ড আপ করলাম। আমার ফ্রেন্ড সার্কেল। খাওয়া দাওয়া কিভাবে চলতেছে? খাওয়া দাওয়া ক্যান্টিনে খেতাম। আমার ওই রুমে যারা ফাও খেতাম না। আমার রুমের ওরাই মেহেদি ভাই নামে একটা ছেলে ছিল, ও খুবই ভালো ছেলে। উনি আমাকে বলতো তুমি খাও, আমি টাকা দিব, তুমি পরে দিয়ে দিও। আমি বললাম মেহেদি ভাই, আপনাকে কিন্তু কাউন্ট করে রাখতে হবে যে কত টাকা আমি খাচ্ছি। তো আস্তে আস্তে আমি মেহেদি ভাইকে বললাম, মেহেদি ভাই আমি কি করতে পারি? তো বললো দেখো, থিঙ্ক করো, কিছু একটা তো করতে হবে। তখন আমি চিন্তা করলাম আমি টিউশন করবো। ওকে। তো আমার হাফিজ ভাই নামে এক ভাই, উনি
আমাকে বললো ভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির ভাই, উনি আমাকে বললো যে তুমি টিউশনি করতে পারো কলাবাগানে, আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি ওখানে যাও। তো গেলাম ওখানে, কলাবাগানের স্টাফ কোয়ার্টারগুলো ওখানে গেলাম। ওখানে এক সচিবের বাসায় গেলাম, ওনার বিল্ডিং নাম্বারটাও মনে ছিল, এখন মনে নাই, যাই হোক। তো ওনার একটা মেয়ে ছিল, বললো যে তুমি আমার মেয়েটাকে পড়াতে পারবা, কারণ সবাই তাকে পড়াতে চায় না, একটু কিছুটা অ্যাবনর্মাল টাইপের ছিল। আচ্ছা আচ্ছা। তো যার কারণে কিছুদিন পরে চলে যেত সবাই। তো আমি চিন্তা করছি আমাকে তো থাকতে হবে, কারণ আমার টাকা লাগবে, আমার তো টাকা লাগবে, আমি কতদিন মেহেদি ভাইয়ের টাকা দিয়ে ক্যান্টিনে খাবো। তো ওই আমার শুরু, ওইটা করতে লাগলাম। ওইটা বেশ কিছুদিন করলাম, করার পরে আমি হলে আস্তে আস্তে, তো হলে অনেক পলিটিক্যালি ইনভলভ হয়ে গেছি। তো আমি চিন্তা করলাম আমাকে পলিটিক্যালি ইনভলভ হওয়া যাবে না, হল ছাড়তে হবে, ক্যারিয়ার তৈরি করতে হবে। ক্যারিয়ার তৈরি করতে হবে। তো আমি হল ছাড়বো, কীভাবে ছাড়বো, আমাকে তো কোথাও থাকতে হবে। তো আমার এক বিআই আসছে, হঠাৎই ওর সাথে দেখা, আল্লাহ দেখা করাই দিছে। আমি জানি না, সব কিছু আল্লাহর ইশারা ছাড়া তো কোনো কিছু হয় না। তো ওনাকে পেলাম, ওনাকে পাওয়ার পরে উনি বললো যে তুমি কোথায় আছো, কী করতেছো? তো আমি বললাম, কথা বলতে বললো চলো তিহারি খাই, চলেন। তো তিহারি খেতে খেতে ওনার সাথে কথা হচ্ছে যে আমার একটা বাসা আছে পুরান ঢাকায় ওয়ারিতে, তো আমি তো খুলনায় থাকি, তো তুমি যদি বাসাটা টেক কেয়ার করো, তুমি থাকো। মানে আমি চাচ্ছি, হঠাৎ আমি তো চাচ্ছি এরকম কিছু। তো আমি দেখলাম যে না, আমি তো হল থেকে আমি বাইরে হওয়ার উপায় পেয়ে গেলাম, উপায় তো আল্লাহ আমার করে দিছে। তখন আমি ওনাকে বললাম হ্যাঁ আমি আপনার বাসায় থাকবো। তো ওনার বাসায় কিছু দুষ্টু ছেলে এসে আড্ডা দিত, সেগুলো আমি বন্ধ করছি, যেহেতু আমার পলিটিক্যালি একটা ব্যাকগ্রাউন্ড আছে অলরেডি। তো আমি হল ছেড়ে দিলাম। হল ছাড়ার পরে ওনার ওখানে থাকা শুরু করলাম। তো ওনার ওখানে থেকে আমি খাবো কি, আমাকে তো কিছু একটা করতে হবে। তো টিউশনিটা তখনও চলে। তো করতে করতে আমি ওই ওনার ওখান থেকে আবার টিউশনিতে যাওয়া শুরু করলাম। ওখান থেকে একটু দূর, পুরান ঢাকা থেকে কলাবাগান একটু দূরে। তারপর আমি ওখান থেকে যাওয়া শুরু করলাম। তো ওই বাসায় যে এক পত্রিকা দেখলাম যে লাস ফার্মা, যে ফার্মেসি যেটা কলাবাগানে, লোক নেবে, ওখানে লোক নেবে। লাস ফার্মার যে মালিক ছিলেন, ওনার ছেলে ছিলেন জয় ভাই, ওনার নাম, খুবই ভদ্রলোক। তো আমি ওখানে ইন্টারভিউ দিতে গেলাম। তো টোটাল ওই দিন 85 এরকম ইন্টারভিউ দিলে, ওরা 4 জন না 5 জন নেবে। ঠিক আছে, ঠিক আছে। তো জয় ভাই আমার বললো তুমি কালকে থেকে জয়েন করো। ওনার সাথে কিন্তু আমার পূর্ব কত টাকা বেতন? ওখানে আমার বেতন ছিল 2200 টাকা। তো কাজ করতে, এটা আপনার 2005। তখন আপনি বিয়ে করেন নাই? না, তখন বিয়ে প্রশ্নই আসে না, কারণ ক্যারিয়ারই তো হয় না। তো ওখানে চাকরি করতে লাগলাম, কিন্তু সমস্যা হলো ওখানে 12 ঘন্টা 9 ঘন্টা এরকম কাজ করা লাগতো, অনেক কষ্ট। এবং এই 9 ঘন্টা আপনি বসতে পারবেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং ওটা অনেক বিজি ফার্মেসি, সবাই চেনে, যে কলাবাগান লাস ফার্মা তো সবাই চেনে। তো ওইটা করতে করতে আমি এর মধ্যে অ্যাডমিশন টেস্ট দিলাম। তারপরে আমি চিটাগাং ইউনিভার্সিটি গেলাম, অ্যাডমিশন দিলাম। ঢাকা কলেজে অ্যাডমিশন দিলাম, ঢাকা ইউনিভার্সিটি দিলাম। তো ঢাকা ইউনিভার্সিটি পালি সংস্কৃতিতে আমি চান্স পেলাম। আচ্ছা আচ্ছা। চিটাগাং ইউনিভার্সিটি চান্স পেলাম, আর ঢাকা কলেজে চান্স পেলাম। তো তখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলাম না, যেহেতু আমি ভালো সাবজেক্ট পাবো না, আমি ভর্তি হলাম। আচ্ছা আচ্ছা। তো তখন আমি চিন্তা করলাম কী করি, ঢাকা কলেজে ভর্তি হবো না চিটাগাং ইউনিভার্সিটি ভর্তি হবো। ইন্টারভিউর মধ্যে ঈদ আসছে, তো ঈদে আমি বাড়ি গেছি। বাড়ি গিয়ে বসে আছি, তো আমার এক বড় ভাই, খুব কাছের, তো ওনার কাছে আমি বললাম যে আমি কি করতে পারি। তো উনি তখন ইঞ্জিনিয়ারিং পড়ে। তো বললো তুমি আর তোমার বেটার হয় তুমি ঢাকা কলেজে ভর্তি হও। তো একদিন পরে আমি ঢাকায় চলে আসলাম, আমার তো ভর্তি হতে হবে। তো একদিন পরে ঢাকায় চলে আসলাম। আসার পরে ক্যান্টিনে খেতে যাব, ঢাকা কলেজে ক্ষুধা লাগছে, তো খেতে যাব। তো তখন এক ভাইয়ের সাথে পরিচয় হলো, তো বললো যে চলো রুমে যাই। তো ক্যান্টিনে খেয়ে আমি রুমে গেলাম। রুমে যাওয়ার পরে দেখি ওর রুমে আরও 2টা গেস্ট আছে, তারা চিটাগাং ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার হয়ে ঢাকা কলেজে আসছে। তো আমি ওদেরকে বললাম ভাই, প্রথম পরিচয়, তো আমি বললাম ভাই আপনারা কেন এখানে আসছেন, চিটাগাং এটা ইউনিভার্সিটি থেকে আপনারা কেন এখানে আসছেন? তো বললো এখানে ঢাকায় থেকে যেটা শিখতে পারবা, অপরচুনিটি বেশি এবং ঢাকায় থাকলে ভালো হবে, আমরা চলে আসছি। তখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল যে না, আমি ভার্সিটিতে ভর্তি হবো না, আমি ঢাকা কলেজে। বাই দ্য ওয়ে আমিও ঢাকা কলেজের ছাত্র। থ্যাংক ইউ। ওকে। তো তখন ঢাকা কলেজে ভর্তি হলাম। ঢাকা কলেজে ভর্তি হয়ে আমি কিন্তু ওই বাসায় আছি, তখন টিউশনিটা আর করতে পারছি না, যেহেতু আমার ক্লাস আছে,
ইয়ে আছে। পরে দেখলাম আবার আমি একটু আর্থিকভাবে একটু সমস্যা করি। ব্যাকলগে চলে গেছে। তো আমার মজার ব্যাপার কি জানেন ইকবাল ভাই, আমার যখনই টাকা থাকতো না তখন আমি আলু ভর্তা খাওয়া শুরু করতাম। হ্যাঁ, ওটাই শুনছিলাম বারবার যে আপনি বলছিলেন যে শুধুমাত্র আলু ভর্তা এবং ভাত, এবং আমার রেকর্ড আছে, আমি এটাই একটা- হচ্ছে- একটা না 3 মাস আলু ভর্তা খাইছি। মানে আর কোনো তরকারি নেই। নো, এবং এইটা কিন্তু আমার বাসায় কাউকে বলি না, কিন্তু আমার বাবাকে যদি আমি বলতাম যে আমি মানে খেতে শুধু পাচ্ছি না, ভাত আর আলু ভর্তা, হ্যাঁ, কিন্তু আমি বলি না। আমি ডালও বলবো- নাই? না, ডাল নাই। ডালের জন্য তো আরেকটু টাকা লাগে। টাকা লাগে, সেই টাকা না, আমার সেই টাকাটা আমার কাছে নাই। এবং আমি বাবাকে বলতে পারছি না, বড় ভাইকে বলতে পারছি না, কারণ কারণ তাদের আমি বলে বলছি- এসছি। আমি বলছি একটা পেনি নিব না, হুম। তাদের বলে আসছে আমি টাকা নিব না, তো নিব না তো নিব না। Wow. তো পরে ওইভাবে চলতে থাকলাম, কিছুদিন আলু ভর্তা খেলাম, খেয়ে ওখানে আপনি দেখবেন এখনো আছে পুরান ঢাকাতে সুত্রাপুরে অনেক জুতার ফ্যাক্টরি আছে, জুতা তৈরি করে। তো ওখানে একটা জুতার কারখানায় আমি চাকরি নিলাম, কত কেউ টাকা কিন্তু বেতন? জানে না। তখন উনি বলল যে আমি তোমাকে 3 বেলা খাওয়ার টাকাটা দিব, আর তোমার যদি ঘর ভাড়া লাগে আমি দিব। আমি বললাম না, আমার ঘর ভাড়া লাগে না, আমি তো আমার বিয়ার বাসায় থাকি, এই ঘটনা। তো বললো না তুমি থাকো, আমি তোমার টেক কেয়ার করবো। তো উনি কোনো মাসে 3,000 দিত, কোনো মাসে 3,500 দিত, কোনো মাসে আবার 2,500 টাকা দিত আমাকে। ওনার মন মতন দিত, উনি বুঝে ফেলছে যে এ কোথাও যেতে পারবে না, মানে আমার অবস্থানটা বুঝে আপনার ফেলছে অবস্থাটা বুঝে ফেলেছে। যে এ কোন সিচুয়েশনে আছে। এক্স্যাক্টলি। আর আমিও সরল মনে ওনাকে আমার ভিতরে সবকিছু বলছি। আমি বলছি এই মনে করে যে আমি যদি ওনাকে আমার রিয়েল জিনিসটা বলি হয়তো ওনার একটু সিম্পেথি কাজ করবে ভিতরে, কিন্তু বলার পরে যে আমার বেতন আরো কমে যাবে এটা আমি বুঝতে পারি নাই। বুঝতে পারছি। তো যাই হোক, আমি মাঝে মাঝে ওই যে যখন এমপ্লয় আসতো না, আমার মেন কাজ ছিল ওদের প্রতিদিনের যে র ম্যাটেরিয়ালসগুলো এগুলো কিনে দেওয়ার, যে কোনগুলো কি পরিমাণ লাগে না লাগে এগুলো মূলত আমাকে বিশ্বাস করতো, আমার কাছে টাকা দিয়ে দিত। তো আমি এগুলো কিনে দিতাম। হ্যাঁ, এগুলো সব কিনে দিতাম। কতদিন করলেন ওই চাকরি? ওইটা করছি আপনার 6 মাস। 6 মাস। 6 তারপর? মাস ওইটা করছি। তারপর এরপরে আমি ওখান থেকে ছেড়ে দিয়েছেন? না, তখনও ছেড়ি নাই। তখন এই গাউসিয়া মার্কেটে আসতাম, একটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান ছিল, আমার পরিচিত একজন খুব ক্লোজ। তো উনি তখন অস্ট্রেলিয়া যাবে, ওনার ওয়াইফ সহ উনি অস্ট্রেলিয়াতে যাবে, ওনার ওয়াইফের স্টুডেন্ট হিসাবে, উনি স্পাউস হিসাবে যাবে। তা আমি ওনাকে বললাম যে আপনি তো অস্ট্রেলিয়া যাবেন, তাহলে এই দোকান কী করবেন? তো আমার বললো যে এটা কাউকে দিয়ে যাবো। ফ্রি দিয়ে যাবেন? তো বলছে না, ফ্রি কেউ দেয়? তা আমি বললাম আচ্ছা, তো দিয়ে যাবেন, কীভাবে দিয়ে যাবেন আমাকে বলেন। তো তখন আমাকে তুই করে বলতো, আমার খুব কাছের। তো আমাকে বলতো তুই কি নিতে চাস? আমি বললাম হ্যাঁ। তো বলছে তুই নিয়ে কী করবি, তুই তো মোবাইল অ্যাক্সেসরিজের কিছুই জানিস না। তো আমি লোক দিয়ে চালাবো, কারণ আমার তো ক্লাস করা লাগবে, তো আমি তো 24 ঘন্টা এখানে বসতে পারবো না। তো বললো যে 35,000 টাকা দিতে হবে, মানে আমার কিছু জিনিসপত্র আছে, এখানে ম্যাটেরিয়াল আছে। আছে। তো 35,000 টাকা তুমি দাও, আর মাসে মাসে তুমি ভাড়া দিবা। ভাড়া কত? 2,200 টাকা ভাড়া। ওকে। ছোট্ট একটা দোকান। তা আমি বললাম তোমার সাথে যে ছেলেটা তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে ওকে আমি নিয়ে নিব। তো ওকে আমি নিয়ে নিলাম। ওকে আমি বললাম যে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থাকো, তোমার বাসা ভাড়া লাগবে না। সো ঢাকাতে কিন্তু বিশাল সমস্যা এটা। বিশাল সমস্যা। তো আপনার তো বাসা আছেই। বাসা আছেই, এবং ফ্রি বাসা। সো ফ্রি বাসায় আমি যদি ওকেও রাখি আমার সাথে, তাহলে ও চিন্তা করবে যে না, আমি একটা ফ্রি বাসা পাচ্ছি, প্লাস আমি এখান থেকে বেতন পাচ্ছি। তো ওকে আমি বললাম ওকে যদি শুধু আমি স্যালারি দেই ও থাকবে না, কারণ ও কাজ জেনে গেছে অলরেডি। তখন কিন্তু মোবাইল অ্যাক্সেসরিজের অনেক ডিমান্ড। হ্যাঁ, তো ওকে আমি বললাম তুমি একটা পার্সেন্টেজ নাও এখান থেকে, প্লাস তুমি স্যালারি নাও, প্লাস তুমি আমার সাথে থাকো। তো ও বললো তো ওই দোকানটা চালাতো, আমি মাঝে মাঝে আসতাম, মাসে মাসে হিসাব করতাম, করে ওর যেটা ওকে দিয়ে দিতাম, ও একটা ভালো একটা অ্যামাউন্ট পেত। এবং মজার ব্যাপার কি জানি ইকবাল ভাই, ছোট্ট একটা দোকান, ওই দোকান থেকে আমি ওই সময় মাসে 19,000 টাকা পর্যন্ত পাইছি। ওকে, আপনি ওই 35,000 টাকা কিভাবে জোগাড় করলেন? ওই 35,000 টাকা আমি ওনাকে বলছি যে আমি ধাপে ধাপে দিব। ওকে। উনি আমার খুব বিশ্বাস করে, তো ওনাকে আমি বলছি আমি ধাপে ধাপে দিব, আমি একসাথে দিতে পারবো না। তো আপনি আর্ন করেই টাকাটা দিয়েছেন? আর্ন করে টাকাটা দিছি, আর কিছু টাকা আমি অ্যারেঞ্জ করছি, আমার কিছু ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে নিয়েছি, প্লাস যে বাসায় আমি থাকতাম ওর বিয়ায়, ওনার কাছে, ওনাকেও বলছি আমার কিছু টাকা দেন, কী করবা? আমি বললাম যে এই ঘটনা। তো উনিও দেখছে যে আসলে একটা ভালো জিনিস ভালো করতেছে, তো এখানে টাকা দিলে সমস্যা নেই। আর উনিও আমাকে বিশ্বাস করতো। আর মজার ব্যাপার হলো ওনার প্রতি মাসের ভাড়ার টাকা আমার কাছে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি প্রতি মাসে আসতো না, উনি আপনি 3 ওই মাস টাকাটা পরে, 4 ব্যবহার মাস করতে পরে পারতেন। আসতো। ওই টাকা আমি আবার ভিতরে আমি কিন্তু ওই টাকা ইউজ করতাম, আমার বিজনেসও ইউজ করতাম,
এবং উনি যখন আসতো, উনি আসার আগে আমাকে বলতো যে আমি 1 সপ্তাহ পরে আসতেছি। মানে আপনি তো তখন মাত্র গ্রাজুয়েশন করছেন, ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স করছেন, ঢাকা কলেজে। ঢাকা কলেজ থেকে। এরকম একটা বাচ্চা ছেলের মাথায় এরকম টাকা পয়সা ম্যানেজ করা, দোকান ম্যানেজ করা, এরকম ইসে কিভাবে হলো? আমি ওনাকে দেখে শিখছি। ওকে ওকে। আর আমি আরেকটা জিনিস দেখছি, আপনার যার সাথেই পরিচয় হয় আপনি চেষ্টা করেন সেই পরিচয় থেকে কোনো না কোনো একটা অপরচুনিটি তৈরি করতে। হ্যাঁ, এটা আমি করছি আমার লাইফে, এবং এটা এখনো করি। এটা আমি টিল নাও এখনো করি। বিরাট মেসেজ। কারণ মানুষের সাথে যদি আপনার কমিউনিকেশন থাকে, এটা 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 মানে আমি আপনাকে বোঝাতে পারবো না। এক্স্যাক্টলি। তো তারপরে কি হলো? ওই লোকটা তো অস্ট্রেলিয়া চলে গেল। এরপরে আমি হঠাৎই আমি চিন্তা করছি, উনি যেহেতু অস্ট্রেলিয়া চলে গেছে, তো আমিও যাব, আমি কেন যেতে পারবো না? তো আমার মাথায় আসছে যে উনি এই ফোন অ্যাক্সেসরিজের দোকানটা চালাইছে, এটা ওনার বিজনেস ছিল, এখন এটা আমার বিজনেস। সো উনি অস্ট্রেলিয়া গেছে, তাহলে আমিও যাব। তার মানে হচ্ছে এরকম তো কত লোক আমাদের চোখের সামনে দিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে, বিদেশ যাচ্ছে, কিন্তু আমাদেরকে তো স্ট্রাইক করে না। তার মানে হচ্ছে আপনাকে স্বপ্নও দেখতে হবে যে লোকটার সাথে পরিচয় হলো, তার গন্তব্য কি। রাইট। তাহলে সে পারলে আমি কেন পারবো না? সেটা আপনার মধ্যে কাজ করেছে। এবং আমিও অস্ট্রেলিয়া যাব, আমিও চিন্তা করছি আমি অস্ট্রেলিয়া যাব। ওকে, তারপর? এবং এরপরে আমি ওই বিজনেস তো চলতেছে, হঠাৎই ওই ছেলেটা আমাকে বললো যে ভাইয়া আমি তো বেশি দিন চাকরি করতে পারবো না, ও আবার বিয়ে করবে, এলাকায় চলে যাবে, বিভিন্ন। তো আমি বললাম তুমি একটু টাইম দাও আমার। তো ও বললো ভাইয়া 1 বছর টাইম আছে আপনার কাছে। আমি বললাম ঠিক আছে। তো এই 1 বছরে আমি কি করব? 1 বছরের মধ্যে আমার কিছু একটা করতে হবে, কারণ ও চলে গেলে আমি তো দোকান চালাতে পারবো না, আমি বসতে পারবো না। আবার কাউকে বিশ্বাস করে বসাবেন, আসলে এটা ফাইন্ড আউট করা সম্ভব না। তো চলতেছি, মাসে মাসে একটা প্রফিট আসতেছে, আমিও খুব ভালো চলতেছি। এই চলতে আমার এক বিয়ের সাথে আবার একটু বিজনেস, তার বিজনেস ছিল আপনার গুলিস্তানে। তো ওর সাথে একটু ইনভলভ হওয়া, ছোটোখাটো, যে অ্যাটলিস্ট আমার পকেট খরচটা যাতে আসে, আমি যাতে টিকে থাকতে পারি। কি বিজনেস ছিল ওটা? ওটা ওনার শাড়ির বিজনেস ছিল। শাড়ির বিজনেস ছিল ওনার অনেক বড় বিজনেস ছিল। তো আমি ওনার সাথে আস্তে আস্তে ইনভলভ করেছি। তো উনি আমাকে বলতো কি তুমি ইন্ডিয়ায় যাও, ইন্ডিয়ায় যেয়ে তুমি মালগুলো অর্ডার করে আসো। তো আমি ইন্ডিয়ায় যেতাম, আমি অন্তত 35 বার কলকাতায় গেছি। ওয়াও, ইটস এ হিউজ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ওকে। তো আপনি বলছিলেন মাঝখানে যে হঠাৎ করে আপনার মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন তৈরি। হ্যাঁ, তো এরপরে আমি একটা গ্রুপের সাথে ঘুরতাম, যে 4-5 জন ছিল। তো মজার ব্যাপার হচ্ছে আমি সবাই ছোট এবং আমার টাকা নাই, আর সবাই শিল্পপতি। তো তাদের সাথে আমি ঘুরতাম। তো ওরা মালয়েশিয়া যাবে, তো আমি বললাম আমিও যাবো। তো আমার এক আঙ্কেল বলছে যে চলো তুমি যাবা, চলো পাসপোর্ট দাও। তো আমি পাসপোর্ট করে পাসপোর্ট দিলাম, দেওয়ার পরে ভিসা হলো। এখন আমার কাছে তো প্লেন ভাড়া নাই। আমার কাছে যা আছে আসলে আমার পকেট খরচটা আছে, কিন্তু আমার প্লেন ভাড়া নাই। তো আমি ওই চাচারে বললাম যে চাচা আমার তো প্লেন ভাড়া নাই, আমি যে যাবো। তো বলছে তো কী করবা? আমি বললাম আমার ধার দেন, আমি ফিরিয়ে নেবো না। ধার দেন আমি আপনাকে দিয়ে দেবো। তো বললো ঠিক আছে। তো উনি আমাকে 22,000 টাকা টিকিট কেটে দিল মালয়েশিয়ার টিকিট। তার মানে এখানে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে এই লোকটাকে বিশ্বাস করা যায়, এই লোকটা সৎ, পরিশ্রমী, এই লোকটা কাউকে ঠকাবে না, এবং আমি ধার দিচ্ছি ধারটা ফেরত দিবে, এরকম একটা বিশ্বাসযোগ্যতা। অবশ্যই না, বিশ্বাস না থাকলে যেটা খুবই গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া যখন গেলাম, মালয়েশিয়া যে আমার খুব ভালো লাগলো, যে আমরা কোথায় আছি, এরা কোথায় আছে। কোন ইয়ার এটা? 2009। ওকে। 9 মালয়েশিয়া গেলাম। 9 মালয়েশিয়া, যে মালয়েশিয়ার থেকে যখন আসছি আমি 12 দিন ছিলাম, আমার মনটা খুব খারাপ। আপনি মূলত ঘুরতেই গেছি, কিন্তু আমি অনেক মন খারাপ করে আসছি। তো তখন আবার আমার মাস্টার্স পরীক্ষা, তো আমি গ্রাজুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, মাস্টার্স পরীক্ষা সামনে, আমি তার আগেই মালয়েশিয়া গেছি। তো ওনাদেরকে রেখে আমি একা ব্যাক করছি, যেহেতু আমার পরীক্ষা। তো আমি পরীক্ষা দিয়ে, তো আমি থিঙ্ক করতেছি যে আমি কি করব। আমি তো এদেশে থাকবো না, আমার এদেশে থাকা সম্ভব না। কারণ আমি ওইটা দেখে আমি মন খারাপ করে আসছি। আমার দেশ অনেক সুন্দর, আমার দেশকে আমি ভালোবাসি, আমার মাতৃভূমি, কিন্তু আমাকে ক্যারিয়ারের জন্য আমাকে যেতে হবে। তখন আমি ট্রাই করলাম ওই অস্ট্রেলিয়া। ওকে, ওই যে মাথার মধ্যে অস্ট্রেলিয়া। ইন দ্য মিন টাইম আমি এর ভিতরে আমার কিছু টাইম লাগছে, আমি বিয়ে করছি এবং আমার ওয়াইফকে আমি বলছি, আমার কিন্তু লাভ ম্যারেজ ছিল ইকবাল ভাই, আমি যার কারণে আমি আগের থেকে তাকে বলতে পারছি যে আমি কিন্তু বিয়ে করে আমি দেশের বাইরে যাবো। তো সত্য কথা বলতে কি, কে কি মনে করবে আমি জানি না। আমার উদ্দেশ্যটা ছিল যে না, আমি
ভালো একটা মেয়ে বিয়ে করব, যে যার দিয়ে যদি আমি না পারি তাকে দিয়ে যাতে আমি যেতে পারি। সো আমি বিয়ে করছি ঢাকা ইউনিভার্সিটিতে, বিয়ে ও পড়তো তখন অনার্স শেষ হলো, তখন বিয়ে করলাম। করার পরে বিয়ের আগে ওর পাসপোর্ট আমি করছি, ওকে। যেহেতু আমার আগে থেকে পরিচয় ছিল, তো পাসপোর্ট আমি করছি, করে অস্ট্রেলিয়ার জন্য আমি পেপার জমা দিচ্ছি। দুজনে অস্ট্রেলিয়া চলে আসলাম। না, অস্ট্রেলিয়া যাব এই উদ্দেশ্যে সব পেপার সাবমিট করলাম এমবেসিতে। তো ওখানে তো আপনি জানেন যে একটা বড় অঙ্কের টাকা দেখানো লাগে। তো আমার এক বিআই ছিলেন, উনি জার্মানিতে এখনই আছেন, উনি ওয়েল এস্টাবলিশড, খুবই ভালো মানুষ, আমার আপন বিআই। তো ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো ওনাকে আমি বললাম যে আমি তো অস্ট্রেলিয়া যাব, পেপার জমা দিচ্ছি, আমার কিছু টাকা লাগবে। বললো তোমার কত টাকা লাগবে? তা আমি বললাম 37 লক্ষ টাকা লাগবে, এটা ব্যাংকে রেখে দেখাতে হবে। তো ইকবাল ভাই, আমার লাইফে টার্নিং পয়েন্ট উনি একটা, এটা আল্লাহর ইশারা, আর উনি 37 লক্ষ টাকায় আমাকে দিলেন। ওনার শ্বশুর থাকতেন মগবাজার। কেউ না কেউ জীবনে আসলে এরকম তো বড় ধরনের, হ্যাঁ, কি বলে, মানে এক ধরনের বড় ধরনের একটা অনুঘটক হয়ে দাঁড়ায়। উনি আমাকে 37 লক্ষ টাকাই দিলেন। আমি মুখ দিয়ে বললাম 37 লক্ষ টাকা, উনি ওইটাই দিলেন আমাকে। এবং 6 মান্থ এই টাকাটা আমি রাখলাম, আর আমার কিছু টাকা ছিল সেটা ওর সাথে আমি রাখলাম। রেখে অস্ট্রেলিয়ার ভিসা, প্রি ভিসা হয়ে গেল, মানে মেডিকেল। ওরা অস্ট্রেলিয়া তো আপনি অ্যাপ্লাই করলে মেডিকেল হয়ে যাওয়া মানে প্রি ভিসা হয়ে যাওয়া, তখন সেটাই জানতাম, এখন জানি না কী নিয়ম আছে। তো প্রি ভিসা মানে হয়ে গেছে। তো উনি হঠাৎ বাংলাদেশে এসে বললো, রেজা আমার তো একটু এমার্জেন্সি কিছু টাকা লাগবে, তো তুমি কিছু টাকা দাও, আমি 2 দিন পরে আবার তোমাকে দিচ্ছি, তুমি আবার জমা দিয়ে দিও। তো আমি মনে করছি ওই দিন বৃহস্পতিবার ছিল, টাকা উঠালে কিছু হবে না, মাঝখানে তো পরের দিন শুক্রবার ছুটি। আমি বৃহস্পতিবার সকালে 25 লক্ষ টাকা ওখান থেকে উঠাই আমি ওনাকে দিচ্ছি। পরে মানডে এমবেসি থেকে ফোন আসছে। তুমি টাকা উঠেছো কেন? না, বলছে যে একটু তোমাদের সাথে আছে, তোমরা একটু এমবেসিতে আসো মানডে। তো যখন আমার ওয়াইফ আর আমি গেছি, যাওয়ার পরে আমি তো বুঝে ফেলছি সামথিং রং। আমি আমার মনের ভিতর বাড়ি দিয়েছে যে সামথিং রং। তো মানডে আমি এমবেসিতে গেলাম আমার ওয়াইফকে নিয়ে। যাওয়ার পরে বলছে যে তোমরা কেন টাকা উঠেছো। আমরা যতভাবে বুঝাই যে আসলে এটা ইমার্জেন্সি লাগছিল, আমি থিঙ্ক করছি যে আমি আজকে এই টাকাটা জমা দিব, কিন্তু আজকে তো এমবেসিতে আশা লাগছে। তো বলছে যে নো, এটা তো তোমার ওখানকার টিউশন ফি পারপাস তুমি রাখছো, কমিটমেন্ট, তুমি কেন উঠাইছো? তো ওরা দুইটা পাসপোর্ট সঙ্গে সঙ্গে দিয়ে দিল। ও মাই গড, বিশাল স্বপ্নভঙ্গ। হ্যাঁ, ইনস্ট্যান্ট। আমার কিন্তু মেডিকেল হয়ে গেছিল। তো পাসপোর্ট যখন দিয়ে দিয়েছে, দেওয়ার পরে আমি পাসপোর্ট আর ওপেন করি নাই। আমি বুঝে ফেলছি যে ভিসা দেয় নাই, ওরাও মুখ দিয়ে বলে নাই যে আমার ভিসা দিয়েছে কি দেয় নাই। তো পাসপোর্টটা নিয়ে আমি চলে আসছি। এসে ইকবাল ভাই, গুলশান একে ওখানে মসজিদটার নাম কি আমার মনে হয়, আজাদ মসজিদ। তো আসরের টাইম হয়ে গেছে, তো আমি ওই আজাদ মসজিদে গেছি নামাজ পড়তে। যে আমি নামাজ পড়ে তারপর ওই আজাদ মসজিদে নামাজ পড়তে পড়তে আমি বলছি কি, আল্লাহ, আমি পাসপোর্ট ওপেন করি নাই, আমার মনে হচ্ছে ওর ভিতরে ভিসা নাই, বাট আমি ওপেন করি নাই, এবং আমি বিশ্বাস করি যে আমার জন্য যেটা ভালো সেটা তুমি রেখে দিচ্ছ। ওই মসজিদে আসরের নামাজ পড়ে আমি ওইটা বলে মসজিদ থেকে যখন বাইর হচ্ছি, ডাইন সাইডে দরজার সামনে প্রথম আলো পত্রিকা ফেলানো। তো আমি পত্রিকাটা নিয়ে আমি পত্রিকা ওপেন করছি, যে আমি এই উদ্দেশ্যে ওপেন করছি যে আমি এবার ট্রাই করব কোনো কনসালটেন্সি ফার্ম দিয়ে, যারা প্রফেশনাল, যারা স্টুডেন্ট ভিসা করে তাদের দিয়ে করব, যাতে আমি ভিসাটা পেতে পারি। তো কোথায় করবো এটা জানি না। তো বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, হ্যাঁ, ওদের কাছে গেলাম ওই পত্রিকা দেখে। ওদের কাছে যে মতিন সাহেব নামে একজন ছিলেন, এক ভদ্রলোক, উনি বললেন যে আপনি কাজ করেন, আপনি ইউএসএতে কেন ট্রাই করছেন না? তাই আমি বললাম ইউএসএ কি ভিসা হবে? বলে হ্যাঁ, ইউএসএতে এখন ভিসা দিচ্ছে, আপনি ট্রাই করেন, আপনার ওয়াইফের কোয়ালিফিকেশন ভালো, আপনার ওয়াইফের দিয়ে ট্রাই করেন। তাই আমি বললাম আমার ওয়াইফ একা একা চলে যাবে ওখানে। বলছে সমস্যা কি, আপনি 3 মাস পরে যাবেন। তো আমি মজার ব্যাপার কি ইকবাল ভাই, আমিও রাজি হয়ে গেলাম, আমার ওয়াইফও রাজি হয়ে গেল, সে একা আসবে। তো আমি শুধু তার পাসপোর্টটা ওখানে দিলাম, দিয়ে ওদের ফর্ম ফিল আপ করে ওদের যে রিকোয়ারমেন্ট আছে, কিছু টাকা দিতে হবে, সব কিছু করলাম। কিন্তু মিনটাইমে আমার বড়ো ভাই ঢাকায় আসছে, এসে বলছে যে কিছু টাকা ছিল সেগুলো নষ্ট করতেছিস, কেন পাগলামি করছিস, দেশে কিছু কর। তাই আমি বললাম ভাই, আমি এর শেষ দেখবো, আমার মন ছুটে গেছে, আমি এর শেষ দেখবো। আমার বড়ো ভাইকে বললাম, তো বড়ো ভাই এক পর্যায়ে আমারে বললো যে দেখ, যেটা ভালো মনে করিস।
হ্যাঁ সেটা কর, আমি আর কি বলবো, বড় হয়েছিস। আমি বললাম ভাই আমি এর শেষ দেখবো, যে আমার কেন অস্ট্রেলিয়া হলো না, এখন ইউএসএ হবে কি হবে না এটা শেষ আমি দেখবো। তো এই গল্পে আমার ওয়াইফের ভিসা হয়ে গেল। তো ওয়াইফের ভিসা হয়ে গেল। ওয়াইফের ভিসা হওয়ার পরে আমি করছি কি, ইউএসের যে ফান্ডিংটা যেটা দেখাইছিলাম, আমি আমার শ্বশুর শাশুড়ির নামে অ্যাকাউন্ট করছি। কেন করছি, ওরা ফার্স্ট ব্লাড, ওদেরটা গুরুত্বটা বেশি দেবে। কিন্তু অ্যাকাউন্ট করে ওদের অ্যাকাউন্টে যে মানে অতি দ্রুত 1 মাস 2 মাসের ভিতরে এতগুলো টাকা ঢুকছে, তো এটা তো স্বাভাবিক না। ওরা ভিসা ইস্যু করছে, করে আমি প্লেনের টিকিটও করছি আমার ওয়াইফের। এবং যখন প্লেনের টিকিট করছে আমার ওয়াইফকে কে রিসিভ করবে আমি জানি না, কারণ ইউএসএতে আমি কাউকে চিনি না। তো আমি থিঙ্ক করতেছি কে রিসিভ করবে, কাকে দিয়ে আমি আমার ওয়াইফকে রিসিভ করাবো, ইউএসএতে যাবে। ইন দ্য মেন টাইম বিকালবেলা ইউএস এম্বাসি থেকে ফোন আসছে যে তোমার পাসপোর্টটা নিয়ে এম্বাসিতে আসো। তখন আবার আমার মন খারাপ হয়ে গেছে যে আমার এই ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। কেন জানি না, এম্বাসিতে গেছি, গেলে বললো যে পাসপোর্ট দাও, তো আমরা তোমাকে জানাবো। প্লেনের টিকিট করা, আমার ওয়াইফ ইউএসএতে আসবে, পাসপোর্টে ভিসা দিয়ে দিছে, সেই পাসপোর্ট আবার রিটার্ন নিয়ে নিল এম্বাসি। নেওয়ার পরে আমি অনলাইনে চেক করি, ওখানে দেখা যায় আন্ডার প্রসেসিং, আর কিছুই লেখা নাই, আমাকে ডাকেও না। তো হঠাৎ একদিন দুপুরবেলা আমি বাসার উদ্দেশ্যে আসতেছি, আমি তখন কল্যাণপুরে থাকতাম। তো আমার ওয়াইফকে বললাম কি যে তুমি রেডি হও, আমি আসতেছি বাসায়। তো বলছে যে কেন? আমি বললাম এম্বাসিতে যাবো। তো বলছে এম্বাসি কি যেতে বলছে? আমি বললাম না, এম্বাসিতে যাবো, হয় তোমার ভিসা দিবে, পাসপোর্ট দেবে, আর ভিসা সহ পাসপোর্ট দেবে, আদারওয়াইজ পাসপোর্টটা রিটার্ন দেবে। কারণ তুমি বলবা যে তুমি তো ডিসিশন নিতে পারছো না, তুমি এখন বিসিএস দিবা না বাইরে যাবা না কি করবা, কারণ তোমার প্লেনের টিকিট করা আছে, তোমার ওরিয়েন্টেশন শুরু হয়ে যাচ্ছে, তোমাকে তো যেতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তোমাকে তারা কিছু বলছে না। তো এসে আমার ওয়াইফকে জোরপূর্বক আমি নিয়ে মোটরসাইকেলে নিয়ে এম্বাসিতে যে পুরান যে রিসিপ্টটা ছিল, যে পাসপোর্ট ডেলিভারির যে রিসিপ্টটা, ওইটা ওর হাতে দিয়ে, ওই যে গার্ড ছিল ও আর এত খেয়াল করে না, ভিতরে ঢোকা দিচ্ছে। আমার ওয়াইফ ভিতরে গেছেন। আমার ওয়াইফ যাওয়ার পরে পাসপোর্ট তো ডেলিভারি সেকশনে আসলে পাসপোর্ট নাই, তার পাসপোর্ট তো ওই ভিসা অফিসারে গেছে। তো তখন ও ভিতরে ঢুকছে, ঢোকার পরে বলছে যে এরকম, ও কিছু বলছে না, ও চালাকি করে ও চুপচাপ দাঁড়ায় আছে রিসিপ্টটা নিয়ে। ওরা তো পাসপোর্ট খুঁজে পায় না, এদিক ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, 5টা বেজে গেছে, 5:30 বেজে যাচ্ছে। তখন ওরা ওই ভিসা অফিসারকে নক করছে যে পাসপোর্ট পেতে। তখন ভিসা অফিসার আবার ইন্টারভিউ দিচ্ছে যে তোমার এইটা আমরা স্যাটিসফাইড না, তোমার ফাইন্যান্সিয়াল এটা এই ওইটা ওই, মানে দুনিয়ার করছেন। তখন আমার ওয়াইফ বুদ্ধি করে বলছে কি, আচ্ছা যদি আমি আমার লিভিং কস্ট, টিউশন ফি, যত খরচ আমার কোর্সের, আমি যদি ইউএসএতে যাওয়ার আগে এখান থেকে ট্রান্সফার করে দেই, তাহলে কি আমি প্রুভ করতে পারবো যে টাকাটা আমার বাবা মার? এটা করছেন আমার ওয়াইফ করছে। তখন ওই টাইমও হয়ে গেছে, বাসায় যাবে, ওই ভিসা অফিসার উনি বলছে বেস্ট অফ লাক। উনি বেস্ট অফ লাকও বলে না, উনি পাসপোর্টটা দিয়ে উনি উঠে চলে গেছে। তো তখন নিয়ে আসছে, দেখে পাসপোর্টে ভিসা আছে। আচ্ছা, এখন আমার ওয়াইফ তো আমেরিকা আসবে। ক্যালিফোর্নিয়া এক বড় ভাই ছিল, ওই ভার্সিটির থেকে পরিচিত, ওনাকে আমি নক করলাম, ওনার নাম্বার ম্যানেজ করে যে আমার ওয়াইফ যাচ্ছে। তো ওনার এক ফ্রেন্ড ছিল ভার্জিনিয়াতে, এনাদের কিন্তু আমি কখনো দেখি নাই। এনারা যেই হাজব্যান্ড ওয়াইফ যে আমার ওয়াইফকে ফুল নিয়ে রিসিভ করে নিয়ে আসলো। তো আমি একটু টেনশন ফ্রি যে না, অ্যাটলিস্ট একটা ফ্যামিলির কাছে আমার ওয়াইফ গেছে। তারপরে 3 মাস পরে আমি ইউএসএতে আসছি। তো আমি যখন এমবেসি ফেস করছি, আমাকে বলছে যে তোমার ওয়াইফ ওখানে থাকে, তুমি দুজনে যাও, আমি দেখতে যাবো, আমার এখানে বিজনেস আছে, আমি ওখানে ঘুরতে যাবো, আমার ওয়াইফের সাথে দেখা করতে যাবো। তো তখন আমাকে বলছে তুমি তো একটু ভুল করছো, যে ফর্মটা ফিল আপ করছো, এখানে তুমি যে লং টাইম থাকবা এটা লেখো নাই, তুমি এটা লিখে নিয়ে আসো। আমি বললাম লোক, আমি তো লং টাইম থাকবো না, আমি চাইলেও তো থাকতে পারবো না। তখন ওরা আমার ভিসা দিয়ে দিল, ইউএসএতে আসলাম। ইকবাল ভাই, এই যে ভিতরে যে ইউএসএতে আসা, এই যে এত প্রসেসিং, অস্ট্রেলিয়ায় যেটা করলাম, ওখানে 10 থেকে 15 লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে গেল। আমার বিজনেসের ছোটোখাটো যা বিজনেস করতাম সেই টাকাও ওখানে ইনভেস্ট ছিল, আমার কোনো ফিডব্যাক ছিল না। সো আমি আসলে মানে মাইনাসে চলে গেলাম। কোন ইয়ারে ইউএসএতে আসছি? ইউএসএতে আসছি 2013।
13, এখন হলো 26, 26 মানে 13 বছর ধরে আপনি ইউএসএতে আছেন। 13 বছর ধরে গেছে। এর মধ্যে আপনার গ্রিন কার্ড হয়ে গেছে, হ্যাঁ, আমার গ্রিন কার্ড হয়ে গেছে। ভাবির তো আলহামদুলিল্লাহ। হয়েছেই, হ্যাঁ, হয়েছে। আপনার বাচ্চারও হয়ে গেছে। হ্যাঁ, আপনি বাচ্চা তো এখানে বোন। এখানে হয়েছে, আপনি এখানে বাড়ি করেছেন, আপনার বাড়িতে আমি গেলাম, অসাধারণ বাড়ি, গাড়ি করেছেন, আলহামদুলিল্লাহ। ইউএসএতে আপনি কি ধরনের ব্যবসা করছেন এখন? এখন আমি রেস্টুরেন্টের বিজনেস শুরু করছি, রিসেন্টলি শুরু করতেছি। কারণ আমি আসলে ইউএসএতে এসেই অনেক স্ট্রাগল করছি। স্বাভাবিক। কারণ আসার সাথে সাথে আমি আরেকটা ও, প্রবলেম ফেস করছি। কত বছর পরে আপনি গ্রিন কার্ড পান? আমি 5 বছর পরে গ্রিন কার্ড 5 বছর পরে। এবং এই 5 বছর একটা কোম্পানির আন্ডারে আমার কাজ করা লাগছে। তারা যেভাবে বলছে ওইভাবে করা লাগছে। 12 ঘন্টা করে কাজ করছি, কারণ তাদেরকে খুশি রাখলেই আমি আমার কাগজটা পাবো। সো তাদেরকে খুশি রাখার জন্য 12 ঘন্টা করে আমার পার ডে 12 ঘন্টা কাজ করা লাগছে, এবং পেমেন্ট তাদের ইচ্ছা মতন আমাকে পেমেন্ট করছে। অ্যান্ড দিস ইজ আমাদের রেজা ভাই, আপনারা শুনলেন, আমি তো মুগ্ধ হয়ে শুনলাম। এবং এইখানে পুরো আলোচনাটার, পুরো গল্পটার যে বাঁকটা, সেটা হচ্ছে আপনি চিন্তা করেন, ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে সাতক্ষীরা থেকে এক রাতের ডিসিশনে ঢাকায় ছুটে আসে একটা স্বপ্ন নিয়ে যে আমি আর এক টাকাও বাড়ি থেকে নেব না। সেই ছেলেটা খেয়ে না খেয়ে, আলু ভর্তা খেয়ে, এই বাড়িতে, ওই হোস্টেলে, এইখানে ওইখানে, জুতার দোকানে, ফোন ফ্যাক্সের দোকানে, নানান জায়গায় কাজ করে তারপরে ফাইনালি তার মাথার মধ্যে স্বপ্ন যে আমি বিদেশে যাব, এবং সেই স্বপ্ন পূরণের জন্যে মালয়েশিয়া দেখে তার স্বপ্নটা আরও বড় হয়। অস্ট্রেলিয়া ট্রাই করে, ফেল করার পরে সে আরেকজনের পরামর্শে ফাইনালি আমেরিকার জন্য ট্রাই করে, এবং আমেরিকাতে আসে আজকে প্রায় 13 বছর, এবং সম্পূর্ণ প্রতিষ্ঠিত একটা মানুষ, ভীষণ ভালো আছেন এখানে, একটা উন্নত জীবন লিড করছেন। এবং চিন্তা করেন, একটা মানুষের স্বপ্ন, একটা মানুষের নেটওয়ার্কিং, একটা মানুষের সততা, এবং একটা মানুষের অদম্য ইচ্ছা সেই মানুষটাকে কোথায় নিয়ে যেতে পারে, তার সবচেয়ে চমৎকার উদাহরণ আমাদের রেজা ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ধারণা ধন্যবাদ। আপনার এই গল্প, আমার ধারণা, অনেক মানুষকে অনুপ্রাণিত করবে বড় স্বপ্ন দেখার, বড় কিছু করার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।